দেখুন, কুকথা রাজনীতির স্তরকে প্রতিদিন কোথায় নামিয়ে নিয়ে যাচ্ছে তা নিয়ে সংশয়ের কোনো অবকাশ থাকতে পারে না। এবার বিহারে খোদ দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অপশব্দ, আর তার প্রভাব এসে পড়ল বাংলায়। সকালে বিধান ভবনে রীতিমতন তাণ্ডব চালালো বিজেপি। কুকথায় অভিযুক্ত যদি কংগ্রেস হয়, তৃণমূলও পিছিয়ে নেই। মহুয়া মৈত্র সম্প্রতি যেভাবে আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, তার বিরুদ্ধে থানায় নালিশ জানালো বিজেপি। এখন এই কুকথা রোগ সারবে কিসে, সেটাই লাখ টাকার প্রশ্ন। তার কারণ রোগ সারানোর ওষুধই তো এখন জাল। আজ আরো 151টা ওষুধ গুণমান পরীক্ষায় মুখ থুবড়ে পড়েছে, তা নিয়ে আলোচনা চলবে। কিন্তু শুরুতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। বিহারে প্রধানমন্ত্রীকে কটূক্তি, কলকাতায় প্রদেশ কংগ্রেসের দপ্তরে তাণ্ডব, গুন্ডাগিরি চালালো বিজেপি। সেই ছবি আপনাদের সামনে রাখবো। বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতারির দাবি কংগ্রেসের। আগামীকাল মহামিছিলের ডাক দিয়েছে এই ঘটনার প্রতিবাদে কংগ্রেস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে রাখা উচিত, কয়েকদিন আগে এই মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই বেলাগাম আক্রমণের জন্য থানায় নালিশ জানিয়েছে বিজেপি কৃষ্ণনগরে। ওষুধের নামে শরীরে কি বিষ ঢুকছে? ফের গুণমান পরীক্ষায় ফেল করলো 151টি ওষুধ। ধারাবাহিকভাবে এই তালিকাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কিন্তু শুরুতে একেবারে দিনের অন্যতম বড় খবর আপনাদের সামনে রাখবো। এই ছবি দেখা গিয়েছে যেখানে রাকেশ সিং এর করা পোস্ট। বিজেপি নেতা রাকেশ সিংই তাণ্ডব চালিয়ে একেবারে এই পোস্ট করেছেন। বিধান ভবনে দেখা যাচ্ছে একেবারে কালি লেপে দেওয়া হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, তাণ্ডব চালানো হলো। ছবিটা একবার দেখুন। कांग्रेस के दफ्तर में हम लोग आए हैं और ये जताने के लिए आए हैं, ये किसी का जले नहीं। और कांग्रेस पार्टी का झंडा लाओ ना कांग्रेस दफ्तर में आकर। ये भारतीय जनता पार्टी का तिरंगा तोड़ो मत, तोड़ो मत। देखिए, ये कांग्रेस का दफ्तर है। এই হামলা যখন চলছে, তাণ্ডব যখন চলছে, তার আগে রাকেশ সিং কি বলেছেন দেখুন একবার। आज हम लोग एक आंदोलन करने आए हैं और वो आंदोलन आपको पता है कि यहां से एक मैसेज देना चाहते हैं पूरे भारतवर्ष के कांग्रेसियों को, चाहे वो नेता हो, चाहे कार्यकर्ता हो, चाहे आप जो भी हो। ऐसा आप कभी भी करोगे तो आपको घोर विरोध का सामना करना पड़ेगा। जैसे कि आज का विरोध आप देखेंगे, वैसा ही विरोध पूरे हिंदुस्तान में होगा। और यहां से देखिए, ये है कांग्रेस का दफ्तर और इस दफ्तर में हम लोग ढुकेंगे। अभी इस दफ्तर में हम लोग ढुकेंगे। अभी দেখুন, শুরুতে একটা কথা আপনাদের বলি যে দেশের প্রধানমন্ত্রী, 145 কোটি ভারতবাসীর তিনি প্রধানমন্ত্রী, একেবারে সাংবিধানিক শীর্ষ পদে তিনি রয়েছেন। সমালোচনার একাধিক জায়গা থাকতে পারে, কিন্তু যেভাবে আক্রমণ করা হয়েছে সেটা কখনোই গণতন্ত্রে শোভনীয় নয়, মানা যায় না। উল্টোভাবে প্রতিবাদের এইটা কোনো মাধ্যম হতে পারে না। আমি শুরুতে এখানে বিজেপি মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি রয়েছে, আমি বলছি এইটা তো স্পষ্ট একেবারে ঘোষণা করে তাণ্ডবটা চালানো হলো। এইটা যদি প্রতিবাদের ভাষা হয়, বিজেপির আরেকজন মুখপাত্র তিনি বলছেন আবেগে স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, এইটা যদি ভাষা হয় চারিদিকে তো অ্যানার্কি তৈরি হয়ে যাবে। না না, বিহারে যেটা হয়েছে, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের নেতা তার এবং তার মায়ের সম্পর্কে যে বক্তব্যটা হয়েছে, তারপরও দেশের বিভিন্ন জায়গায় কংগ্রেস অফিসে কিছু হয়নি, এটাই তো শালীনতা, এটাই তো ভদ্রতা। আমরা তো কিছু করিনি, তাই না? দেখো, পুরো দেশ যশস্বী প্রধানমন্ত্রীর জন্য আনন্দে হাততালি দিচ্ছে। এবার সেই হাততালির মাঝখানে যদি গাল বাড়িয়ে দেয়, সে একটা গাল হবে, একটা হাত হবে, থাপ্পড়টা পড়বে। কংগ্রেসের বোঝা উচিত। না, আমি বলছি এইখানে প্রশ্ন, আমি একবার তোমাকে থামাচ্ছি এই কারণে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি এইখানে আসতে চাইব। আমি অভিষেক, আমি শুরু থেকে যদি ছবিটা দেখি, তাহলে রাকেশ সিং একেবারে জানিয়ে কার্যত ঘোষণা করে তিনি এই তাণ্ডবটা চালাচ্ছেন। এবং এখনো পর্যন্ত, আমি আবার তোমার কাছে আসবো তরুণজ্যোতি, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
খুব দামি কথা বলেছো। রাকেশ সিং যিনি ঘোষিতভাবে কোকেন পাচারের দায়ে অভিযুক্ত, যে মানে যার মানে অ্যাকমপ্লিস পামেলাকে পাওয়া যায় সুখবৃষ্টি থেকে, তার এখানে এইসব সুখবৃষ্টি হবে কি সব গাল টাল বলছিল আমাদের একজন গাল বাড়ানো বটতলার উকিল, তার প্রশ্নের কোনো উত্তর দিতে চাইছে। তোমার শুধু একটা কথা বলে রাখি, 2024 লোকসভার আগে আমাদের যিনি বিরোধী দলনেতা তিনি একটা প্রেস কনফারেন্স করে তার শব্দবন্ধ ব্যবহার করেছেন। তোমাকে তরুণজ্যোতি আমি আবার আসবো, অভিষেক শেষ করে নি, অভিষেক শেষ, আমি আসবো তরুণজ্যোতি। আমরাও কিন্তু চাপকাতে পারতাম এবং আমরা এরপর চাপকাবো। যারা সংঘটিত বিদ্যাসাগর হওয়ার চেষ্টা করছে সেই সব বিবাদীদেরও চাপকাবো, এবং তখন আমরা যেমন গান্ধীর উত্তরাধিকার বহন করি আমরা কিন্তু নেতাজির উত্তরাধিকার বহন করি। তোমরা কার উত্তরাধিকার? দালাল তোমরা, তোমরা দালাল রে ভাই, দল মনে করো না তোমরা দালাল। এত বড় বড় কথা বলছেন, সভাপতি হয়েছে, বড় বড় ডায়লগ। আমি তরুণজ্যোতি এই স্টুডিওতে প্রত্যেকে বলার সমান সময় পাবে, বলতে দাও, আমি তারপর কাউন্টারের জন্য তোমার কাছে আসবো। হ্যাঁ, অভিষেক শেষ করে নাও। লোকগুলো কেন গ্রেফতার হয়নি? এবার যেটা হবে, আমরা কিন্তু 7-এর দশক করেছি, 8-এর দশক করেছি, ঠিক আছে। এখন আমাদের এই মুহূর্তে আমাদের সেই সংগঠন অতটা ভালো নেই, কিন্তু 5টা কংগ্রেসীকে এবার যদি কালকে মুরলীধর লেন আক্রান্ত হয়, কালকে সল্টলেক সেক্টর 5 আক্রান্ত হয়, তার দায় কে নেবে আমি শুধু তখন দেখে নেব। অনেক ত্যাগরামও দেখে নিয়েছি। একবার এসে এখানে সকল যশস্বী প্রধানমন্ত্রী বিধান রায়ের সম্বন্ধে উচ্ছ্বসিত কথা বলবেন, আর তার কোকেন পাচারকারী কর্মকর্তা এসে বিধান রায়ের ছবিতে বিধান রায়ের প্রতিকৃতিতে কালি লেপবে। ন্যাকামো হচ্ছে, এখানে ন্যাকামো হচ্ছে। তরুণ, দেখো দুপুর 12টায় এই বললাম না বড় বড় ডায়লগ, এদের ডায়লগ মেরেই নোটার সাথে লড়াই করে, বড় বড় ডায়লগ। দুপুর 12টায় তাদের অফিসে নাকি লড়ার সুযোগটা পা, কংগ্রেসের সম্পর্কে আলোচনা আছে, স্টুডিও আছে, আর ক্ষমতা নেই, এরা পাবলিককে মুখ দেখায় কি করে? আমি বলবো আমার পকেট যদি ঝাড়ে না, এরকম দু চারটে এদিক ওদিক থেকে বলবে, পকেট ঝাড়লে এরকম দু চারটে খুচরো নেতা এদিক ওদিক থেকে বলবে। প্রধানমন্ত্রী সম্পর্কে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তারপরেও কংগ্রেস অফিসগুলো অক্ষত আছে, ধন্যবাদ জানান। আজকে অপ্রাসঙ্গিক একটা দলকে নিয়ে সান্ধ্যকালীন আলোচনা হচ্ছে, যে তৃণমূলের দয়ায় প্রেসিডেন্ট হওয়া শুভঙ্কর বাবুকে টিভিতে দেখা যাচ্ছে, ধন্যবাদ জানাকেরা। না, আমি বলছি প্রশ্নটা এইরকম জায়গায় চলতে হবে, মানে আমি প্রতিবাদের একটা ভাষা হিসেবে তরুণজ্যোতি এইটা বলছে যে একটা অফিস এখনো অক্ষত আছে, তার জন্য ধন্যবাদ দেওয়া উচিত, প্রতিবাদ নিঃসন্দেহে হওয়া উচিত, কিন্তু তার একটা মাধ্যম কি কখনো হিংসা হতে পারে? উল্টো দিক থেকে যদি মুরলীধর সেন লেনের পরবর্তী ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে প্রশ্ন দিল অভিষেক, এটাও কি গণতন্ত্রের কতটা কাম্য? আমার প্রশ্ন হচ্ছে প্রতিবাদ অপশব্দ কেন থাকবে সেটা নিয়ে প্রশ্ন। সেই অপশব্দ যদি হয় তার প্রতিবাদ অবশ্যই হবে, কিন্তু সেটা কখনো হিংসায় রূপান্তরিত হবে। এবং এখনো পর্যন্ত এই ঘটনার জন্য, এই গুন্ডাগিরির জন্য না বিজেপির তরফে কেউ কোনো ক্ষমা প্রার্থনা করেছেন, না প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমাদের জানা আছে। সুকান্ত মজুমদার, আমি দেখাতে চাইবো যে এই ঘটনা সামনে আসার পর সুকান্ত মজুমদার কি বলছেন, উল্টো দিকে কুণাল ঘোষ তিনি কি বলছেন, পরপর দেখাবো। রাহুল গান্ধীর এই যাত্রার আসল নাম হচ্ছে ঘুষবেটিয়া বাঁচাও যাত্রা, অর্থাৎ অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা। এই অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রাতে রাহুল গান্ধীজি যেভাবে এবং কংগ্রেসের তরফ থেকে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী তার মা স্বর্গীয় মাকে যেভাবে অপমান করা হয়েছে, এই অপমানের বিরুদ্ধে তো বিজেপি তার স্বর চড়াবেই, এটাই অত্যন্ত স্বাভাবিক। অত্যন্ত আপত্তিকর কাজ হয়েছে যেভাবে কংগ্রেস অফিসে এটা করা হয়েছে। এটা হচ্ছে বিজেপির সংস্কৃতি, বিজেপির কালচার, এটা কোনো কাজের কথা হলো? রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, তা বলে একটা দলের অফিস গিয়ে এইভাবে ভাঙচুর করা, তাদের নেতা নেত্রীদের ছবিতে কালিমা লিপ্ত করা কোনো অবস্থাতেই ঠিক হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় কথা বলেন বিরোধী দলনেতা, যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলেন একজন মহিলা, বাংলার মেয়ে এবং মুখ্যমন্ত্রী, যে ধরনের ইঙ্গিত করে বিজেপির নেতারা কথাবার্তা বলেন, তাহলে তাদের সঙ্গে কি এক ট্রিটমেন্ট শুরু হবে? সেটা তো আমরা বিশ্বাস করি না। ফলে কংগ্রেসের কোন মিছিল থেকে প্রধানমন্ত্রীকে কি বাক্যালাপ করা হয়েছে, প্রধানমন্ত্রী সম্পর্কে বাক্য প্রয়োগ করা হয়েছে, তো তার সঙ্গে পশ্চিমবঙ্গে এসে কংগ্রেস অফিসটা ভাঙার তো কোনো জাস্টিফিকেশন নেই। তুমি রাজনৈতিক তর্জা হবে।
আচ্ছা, ভাষার কথা বলছিলেন কুণাল ঘোষ, এবার কুণাল ঘোষেরই দলের সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্য আপনাদের সামনে রাখি। যে মহুয়া মৈত্রের বক্তব্যের জন্য বিজেপি তার বক্তব্যের মধ্যে রাষ্ট্রবিরোধী মন্তব্য রয়েছে বলে তারা মনে করছে এবং কৃষ্ণনগরে কোতোয়ালি থানায় রীতিমতন অভিযোগ জানিয়েছে তারা। কিন্তু কি বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এই কয়েকদিন আগে? যেটা ভারতের সীমান্ত আছে, এটা 5 ফোর্সেস সেটাকে রক্ষার দায়িত্বে আছে। ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। তা প্রধানমন্ত্রী 15ই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনবিন্যাস নাকি সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন, ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে, এইসব বলছিলেন। তিনি যখন এই কথাগুলো বলছিলেন, প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। দেখুন, আমার ভাস্করদার কাছে এই প্রশ্ন থাকবে যে এই মুহূর্তে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস ভাষা আন্দোলন করছে। আমি বলছি, কোন ভাষা সংস্কৃতির পরিচয় তাহলে এখানে তৃণমূল সাংসদ রাখলেন? তৃণমূলের কোন নেতা এখনো পর্যন্ত এই মন্তব্যের নিন্দা করেছেন? এটা নিন্দা করার মতন বিষয় নয়। কেন বলছি, আচ্ছা, এখানে উনি কি বলেছেন কথাটা যদি পুরোটা শোনেন তাহলে উনি বলেছেন যে যাদের মাথা কেটে নিচ্ছে, বলছে বাংলাদেশ থেকে লোক এসে মাথা কেটে নিচ্ছে, হ্যাঁ, অনুপ্রবেশকারী ঢুকছে, যারা দায়িত্বে আছে তারা দায়িত্বে পালনে ব্যর্থ, এবং এই দায়িত্ব যাদের হোম মিনিস্ট্রির সেখানে মন্ত্রী, সেই মন্ত্রী তারা যাদের মাথা কেটে নিচ্ছে বলছে বাংলাদেশ থেকে লোক এসে। পুরোটা আপনি শোনেননি, হয় পুরোটা শোনেননি কিংবা শুনে আপনি বিকৃত করার চেষ্টা করছেন। প্লিজ বলতে দিন। যাদের বলছেন মাথা কেটে নিচ্ছে, ভারতীয়দের মাথা কেটে নিচ্ছে, অনুপ্রবেশকারীরা ঢুকে, একটু আগে বলেছেন তাদের যদি মাথা, তাদের প্রাণ যায়, তাদের মাথা কেটে নেওয়া হয়, এবং তার জন্য দায়িত্বপ্রাপ্ত কারা? অনুপ্রবেশকারীদের ঢোকার পেছনে যারা দায়িত্বপ্রাপ্ত, সেই মানে হোম ডিপার্টমেন্টের মন্ত্রী, তিনি যখন তার মাথা কেটে নেওয়া যায়, তার মাথা কেটে নেওয়া যায়, তার তো মাথা কাটা গেছে। আমি আবার বলছি ভাস্কর সিনহা রায় হয় পুরোটা শোনেননি কিংবা পুরোটা শুনে অত্যন্ত সচেতন ভাবে বিকৃত করার চেষ্টা করছেন। তিনি যেটা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে টেবিলে রাখা উচিত, আমার বক্তব্য হচ্ছে একজন তৃণমূল সাংসদ যে কোনো দলের হতে পারেন এই মন্তব্য করতে পারেন কিনা, কেন তার নিন্দা বা এখনো পর্যন্ত ক্ষমা প্রার্থনা এখনো পর্যন্ত আসবে না। আগেকার দিনে চিঠি দিয়ে নাকি ডাকাতি করতে যেত, কতকটা সেই ধাঁচে একেবারে সোশ্যাল মিডিয়ায় আগাম জানিয়ে গিয়ে বিধান ভবনে ভাঙচুরের ঘটনা ঘটল। আমি বলছি সৈকত, কোনো ব্যবস্থা প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কেন নেওয়া হলো না? একইভাবে মহুয়া মৈত্রর ক্ষেত্রে না দল না প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে? দেখুন, গণতান্ত্রিক রাজনৈতিক পরিমণ্ডলে এমন স্বৈরাচারী দাম্ভিক ঔদ্ধত্যমূলক আচরণ কখনোই সমর্থনযোগ্য নয়। যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয়, কিন্তু এই যে চিঠি দিয়ে যেমন ডাকাতি হতো, এই রাজ্যে নাকি বিজেপি বিরোধী সরকার রয়েছে, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, একটা সামান্য প্রতিবাদ পুষ্পুত্তলিকা দাহ করতে গেলে কংগ্রেসের পার্টি অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে মৌলালিতে পুলিশ যেখানে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে যায়, আমি ওই বিধান ভবনের লোকেশন আপনাকে বলছি, তার রাস্তার ঠিক উল্টো পারে কয়েক পা ঢিলছোড়া দূরত্বে থানা রয়েছে। পুলিশ প্রশাসন এখন 6টা 21 বাজে এখনো অবধি একজনও রাকেশ সিং সহ বিজেপির কর্মীদের কাউকে অ্যারেস্ট করলো না। বিজেপি বিরোধী সরকার চলছে এই রাজ্যে। আসলে আপনি দেখবেন এই রাজ্যে 2013 সালে তৃণমূলের একটি ঘটনাকে কেন্দ্র করে, দিল্লির ঘটনাকে কেন্দ্র করে এই রাজ্যে হাজারখানেক পার্টি অফিস আমাদের এক নিমেষে দখল করা হয়েছিল, আগুন জ্বালানো হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল। একই কালচার, একই স্টাইল। ত্রিপুরাতে বিজেপি যে স্টাইলে রাজনীতি করে একই স্টাইলে এই রাজ্যে আমদানি করা হচ্ছে। আপনি দেখেছেন তৃণমূলের কোনো পোস্টার তৃণমূলের রাজ্য দপ্তরে বিজেপির কাউকে যেতে, বিজেপির দপ্তরে তৃণমূলের কাউকে যেতে? আসলে তৃণমূলের পোস্টারে হাত দেওয়া যাবে না, কারণ রাকেশ সিং জেল খাটা আসামি। নজর থাকবে যে এরপর সময়ের সঙ্গে সঙ্গে কতটা তৎপরতা প্রশাসনের তরফে দেখা যায়। এইবার যে ছবিটা আপনাদের সামনে রাখবো তা অত্যন্ত উদ্বেগের। দেশ জুড়ে গুণমান যাচাইয়ে আবার ফেল করেছে 151টি ওষুধ। এই তালিকায় ক্যান্সারের চিকিৎসার ট্যাবলেট থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক, হজমের ওষুধ পর্যন্ত রয়েছে। তালিকা প্রকাশ করে এই কথা জানাচ্ছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। রাজ্যের ড্রাগ ল্যাবেও 5টি ওষুধের নমুনা, সেটাও ফেল করেছে। দমদমের ওষুধ সংস্থার তৈরি জোড়া হজমের ওষুধ, ভাবতে পারেন নকল পাওয়া গিয়েছে। দেখুন, আসল ওষুধের মোড়কে পুরোটাই নকল। ইনজেকশনের ভায়ালে ভাসছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, কোনো ইনজেকশনে মিশেছে অপরিশোধিত জল।
কোনো ওষুধ এতটাই নিম্নমানের যে খেয়ে সারছে না রোগ? ওষুধ নিয়ে ফের এরকমই ভয় ধরানো তথ্য সামনে এলো কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায়। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের টেস্টে ফেল করলো 151টি ওষুধ, যার মধ্যে রয়েছে ক্যান্সারের ওষুধ, অ্যান্টিবায়োটিক থেকে হজমের ওষুধ, যা খেয়ে অসুখ সারা তো দূরস্থ, বরং হতে পারে বড় সড় শারীরিক ক্ষতি। এটা 1 গ্রামের ট্যাবলেট, তাতে যে ইনগ্রেডিয়েন্টস 1 গ্রামের থাকা দরকার সেটা 1 গ্রামের জায়গায় সেখানে হয়তো 700 গ্রাম বা 400 গ্রাম, 400 মিলিগ্রাম বা 300 মিলিগ্রাম রয়েছে, মানে যতটা থাকার কথা ততটা নেই। আমরা এটাও দেখতে চাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কি নেওয়া হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই চক্র থেকে আমরা উদ্ধার পাবো না। গুণমান যাচাইয়ের পরীক্ষায় পাশ করতে পারল না বিপুল পরিমাণ ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন। তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল জানিয়েছে গুণমানে অনুত্তীর্ণ 141টি ওষুধের নমুনা এবং 10টি ওষুধ নকল। জুলাই মাসে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকে সংগ্রহ করা ওষুধের নমুনা পরীক্ষা করে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। এর মধ্যে আবার রাজ্যের কেন্দ্রীয় ড্রাগ টেস্টিং ল্যাবে ফেল করেছে উত্তর 24 পরগনার দমদমের একটি ওষুধ সংস্থার তৈরি হজমের ওষুধের 3টি নমুনা। এই ফেল করা ওষুধের তালিকায় রয়েছে আমাদের রাজ্যের একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থার ওষুধও। যে জায়গায় আমরা রয়েছি এই সংস্থা অরিও ফার্মা ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগের যে গুণমান যাচাইয়ের পরীক্ষা, তাতে অরিও ফার্মার 3টি ওষুধ গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে। ফেল করা ওষুধের তালিকায় রয়েছে ব্লাড ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ভেনেটোক্ল্যাক্স ট্যাবলেট, ব্রেস্ট ক্যান্সারের ইনজেকশন ন্যান্ড্রোলন ডেকানোয়েট, হজমের ওষুধ প্যান্টোপ্রাজল 40, রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত টেলমিসার্টেন 40, ব্যথা কমানো ও জমাট রক্ত স্বাভাবিক করার হেপারিন অয়েনমেন্ট, অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিলিন ও পটাশিয়াম ক্লাভুলিনেট 625 এর মতো ওষুধ। শুধু তাই নয়, পরীক্ষায় ধরা পড়েছে অ্যাড্রিনালিন ইনজেকশন এবং ভিটামিন সি ইনজেকশনের ভায়ালে ভাসছে দূষিত পদার্থ। পাশাপাশি ক্ষতিকারক পদার্থ ধরা পড়েছে স্টেরিলাইজড তুলোয়। চোখের ড্রপের শিশিতে ভুল লেবেল লাগানো হয়েছে, এমন ঘটনাও সামনে এসেছে। পাশাপাশি উত্তরাখণ্ডের সংস্থার তৈরি অ্যান্টিবায়োটিক ইনজেকশন মেরোপেনেমের ভায়ালে ভেসে বেড়াতে দেখা গেছে দূষিত পদার্থ। হিমাচল প্রদেশের সংস্থার তৈরি স্নায়ু রোগ ও ফুসফুসের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশনের ভায়ালে ক্ষতিকারক পদার্থ মিলেছে। হিমাচল প্রদেশের আরেকটি সংস্থার তৈরি রক্তচাপ নিয়ন্ত্রণের ইনজেকশনের ভায়ালেও ভাসতে দেখা গেছে দূষিত পদার্থ। ফেক মেডিসিন বাজারে আসার আগে সেটা ল্যাবরেটরিতে টেস্ট হয়ে বন্ধ করা উচিত, কারণ মেডিসিনটা যদি বাজারে ঢুকেই যায় তারপরে একটা প্রত্যাহারের স্টেপ আবার আসে। সেই প্রত্যাহারটা কত দ্রুত হচ্ছে, বা দ্বিতীয় হচ্ছে নোটিফিকেশনটা যখন দেয়া হলো তার আগে অনেক পেশেন্ট কিন্তু সেই ওষুধটা খেয়ে নিচ্ছে। কিন্তু কেন বারবার জীবনদায়ী ওষুধ নিয়ে এই ছিনিমিনি খেলা চলছে? মারাত্মক এই প্রবণতা আটকাতে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হবে কবে? এই প্রশ্নই তুলছেন চিকিৎসকদের একাংশ। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি ডক্টর ধীমান গঙ্গোপাধ্যায়ের কাছে শুরুতেই আসতে যাব। ডক্টর গঙ্গোপাধ্যায়, গত কয়েক মাসে সম্ভবত এই সিডিএস স্কোর পরীক্ষায় শয়ে ওষুধ সেটা হয় ফেক কিংবা গুণমান পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে। মানে আমি বলছি একজন সাধারণ মানুষ হিসেবে কতগুলো আসল ওষুধ বা কার্যকরী ওষুধ বাজারে আছে, এটা তো এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমাদের। এতদিন পর্যন্ত ওষুধের নামে আমরা কত বিষ খেয়েছি বা খেয়ে চলেছি, এইটা এখন সব থেকে বড় ভয়ের জায়গা। ডক্টর গঙ্গোপাধ্যায়, হ্যাঁ, সে তো নিশ্চয়ই, কেননা ওষুধ আমরা তো যারা আউটডোরে রুগীরা আসছেন বা ডাক্তারদের চেম্বারে যাচ্ছেন তারা তো প্রেসক্রিপশন করে ডাক্তারবাবুরা ছেড়ে দিচ্ছেন। হাসপাতালে তাও নার্সিং স্টাফরা ওষুধ ইনজেকশন দেন এবং তারা দেবার আগে একবার দেখে নেন নিশ্চয়ই যে জিনিসটা কি দিচ্ছেন তারা। কিন্তু যখন আউটডোরের রুগী বা চেম্বারের রুগী আমার প্রেসক্রিপশনটা হাতে করে বেরিয়ে যাচ্ছে, তার উপরে তো তার আর আমার কোনো কন্ট্রোল থাকছে না, সে রুগীর পক্ষেও সেটা বোঝা সম্ভব নয়। এগুলো নজরদারির অভাব, এবং যেটুকু বা নজরদারি হচ্ছে সেখানেও উপযুক্ত বোধহয় শাস্তিমূলক ব্যবস্থা ঠিক মতন নেওয়া হচ্ছে না। তা নইলে এই ধরনের খবর তো আমরা আগেও শুনেছি। তাহলে এই জিনিসটা চলছে যখন, তার মানে উপযুক্ত নজরদারির তো নির্দিষ্টভাবে অভাব আছে, এবং রুগীরা ওষুধের বদলে বিষ পাচ্ছেন কিংবা কম ডোজের ওষুধ পাচ্ছেন কিংবা একেবারেই ওষুধ ছাড়া আর কিছু খাচ্ছেন,
এগুলো ধরার তো আমাদের তরফ থেকে কোনো উপায় নেই। এগুলো প্রশাসনের তরফ থেকে আরও কড়া নজরদারি এবং শাস্তিমূলক ব্যবস্থা দরকার। কে কোথায় কি ওষুধ বানাচ্ছে, কার বাড়ির মধ্যে ওষুধের কারখানা বানিয়ে রেখে দিয়েছে, এগুলো তো নির্দিষ্টভাবেই বলা যায় যে নজরদারির অভাব এবং শাস্তিমূলক ব্যবস্থা ঠিক মতন নেওয়া হচ্ছে না। আমি বলছি সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে সব থেকে বেশি ভয়ের জায়গাটা কোথায় জানেন? ধরুন আপনার একটা রোগ হয়েছে, ডাক্তারবাবু একটা ওষুধ প্রেসক্রাইব করছেন, সেই ওষুধ খাচ্ছেন কিন্তু রোগ সারছে না। আপনি তখন ডাক্তারের প্রতি একটা অনাস্থা তৈরি হচ্ছে, একটা আরেকটু ভালো ডাক্তারের কাছে যাই, তার কাছে আপনি যাচ্ছেন, তিনি ওষুধ প্রেসক্রাইব করছেন, রোগ সারছে না। আমি এইখানে আসতে চাইছি ডক্টর বিশ্বাস, তার মানে একটা হচ্ছে এটা তো মানবেন যে চিকিৎসক এবং ডাক্তারের মধ্যে একটা, চিকিৎসক এবং রোগীর মধ্যে একটা আস্থা এবং বিশ্বাসের সম্পর্ক থাকে। এই ভেজাল কারবারের জন্য যেটা হচ্ছে সেই বিশ্বাস এবং আস্থায় ঘোর ধাক্কা খাচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে এর পরেও এতগুলো জাল ওষুধ বা গুণমান পরীক্ষায় ফেল করা ওষুধ বেরিয়েছে, তারপরেও লাগাম টানা যাচ্ছে না কেন এইরকম একটা ঘটনাতে? দেখুন, লাগামটা টানতে হবে। আমি একটা কথা বলবো, কিলিং সামওয়ান সফটলি, এটা মার্ডার করছেন মানুষকে, জালি ওষুধ খাওয়াচ্ছেন, নিম্নমানের ওষুধ খাওয়াচ্ছেন, মানুষের অসহায়তাটাকে ব্যবহার করছেন। তারা অসহায়, কিচ্ছু করার নেই। ডাক্তাররা অসহায়, ডাক্তাররা চিহ্নিত করতে পারবে না ওষুধ লেখা ছাড়া। কিন্তু একটা কথা পরিষ্কার, ওষুধের দাম বাড়ছে, মানুষ তখন কোথায় নেবে? আশ্রয় নেবে কম দামি ওষুধে। এই কম দামি ওষুধ করতে গিয়ে জালি কারবার, নিম্নমানের ওষুধগুলো কিন্তু বাড়ছে। আর একটা কথা, এটা একটা ব্যবসায় যদি পরিণত হয়ে যায় তাহলে কিন্তু আগামী দিন খুব বিপদ। এই বিপজ্জনক দিন থেকে মানুষকে বাঁচান। কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, একটু সদর্থক ভূমিকা পালন করতে হবে। আর এই মার্ডারারদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, তা না হলে কিন্তু মানুষের বিপদ। মেরোপেনেমের মতো লাইফ সেভিং অ্যান্টিবায়োটিক সেটা জালি হচ্ছে, এইটা আমরা কিভাবে জাস্টিফাই করতে পারি না। না, সব থেকে ভয়ের জায়গাটা হচ্ছে এটা কিন্তু সিডিএসকো অর্থাৎ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল যে পরীক্ষা করেছে সেখানে এইগুলো ধরা পড়েছে। আমি এইখানে আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসতে চাই। আমি আবার বলছি, গত কয়েক মাসে বারে বারে আমরা এই ছবি দর্শকদের সামনে এনেছি, সংখ্যাটা হয়তো এখন হাজারে পৌঁছে যেতে পারে, যেটা একেবারে গুণমান পরীক্ষায় মুখ থুবড়ে পড়েছে। আমি বলছি বাজারে আসার আগেই কেন এই পরীক্ষায়, বাজারে আসার আগেই সেগুলো কেন আটকে দেওয়া হচ্ছে না? ছাঁকনির বন্দোবস্তটা কি আদৌ আছে নাকি নেই? নইলে এত বাজার থেকে ভেজাল ওষুধগুলো আসছে কোত্থেকে? নাকি এর পেছনে একটা অর্থনীতি কাজ করছে? ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1940 9B ধারাতে জাল ওষুধের সংজ্ঞা দেওয়া আছে। প্রত্যেকটা জায়গাতে দেখতে হবে যে ওই ওষুধের লেভেল আলাদা হয়, তারপরে যে আমদানি হচ্ছে সেটা অন্য ওষুধে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা জায়গাতে পয়েন্টে পয়েন্টে এইগুলো দেখা, নজরদারির প্রত্যেকটাই অভাব। এই ডাক্তারবাবুরা বলছেন যে ওনারা সত্যি তো ওনারা প্রেসক্রাইব করেন, রেখে দেন। প্রেসক্রাইব করে যখন ওষুধের দোকানে যান সেখানে ডিস্ট্রিবিউটার যুক্ত আছে জাল ওষুধের সঙ্গে, এখন অন্যান্য ডিস্ট্রিবিউটারের সঙ্গে অন্যান্য ওষুধের দোকান যুক্ত আছে। এগুলো কারা দেখবে? এটা তো নজরদারি দেখবে, প্রশাসনের নজরদারি দেখবে। আজকে NSQ, আজকে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি, এইগুলোতে তো কেন্দ্র প্রত্যেকটা আজকে 55টা, কখনো 44টা, কখনো 144টা ওষুধ তাকে নকল হিসেবে দেখা করছে। আজকে মানুষ বাঁচার জন্য ওষুধ খায়, মরার জন্য ওষুধ খায় না। আইনে কি আইনের যে সংস্থান আছে, আইনে এই সংস্থানের প্রচুর মানে গুরুত্বপূর্ণ জায়গাটা যেটা, যে এই অপরাধীদের বাইরে ছেড়ে রাখা হচ্ছে, যেখানে শাস্তিযোগ্য অপরাধ, সেই শাস্তিযোগ্য অপরাধকে এগুলোকে দেখা হচ্ছে না। সেইটাই দেখতে হবে। এই একজনকে শাস্তি দিলে 5 জনের কাছে নিউজ যাবে, সেইটা প্রভাবশালী হাত থেকে যাচ্ছে অনেক সময়। না, আমি বলছি ডক্টর বিশ্বাস প্রশ্ন করছিলেন যে অ্যাটেম্প টু মার্ডারের কেস কেন এক্ষেত্রে হবে না? আমাদের স্পষ্ট প্রশ্ন, যে সমস্ত সংস্থার ওষুধ গুণমান পরীক্ষায় ফেল করছে বা নকল বলে ধরা পড়ছে, কেন সেই সমস্ত সংস্থাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হবে না? কেন সেই সংস্থার মালিককে গ্রেফতার করা হবে না? কেন কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না? আমি ভাস্কর সিনহা রায়ের কাছে আসবো। এই যে নেক্সাসের কথা আইনজীবী বলছেন, এই নেক্সাস ভাঙার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের, প্রশাসনের। এই ঘুঘুর বাসা ভাঙবে তারাই। সেই তৎপরতা যদি থেকে থাকে, এই তালিকা প্রতিদিন আমি বলছি এভরি অল্টারনেট ডেতে দীর্ঘ থেকে দীর্ঘতর হয় নাকি? আপনারা জানেন পশ্চিমবঙ্গের ন্যায্য মূল্যের ওষুধের যে দোকান, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে জেনারিক নাম লেখা হোক, আইন করে জেনারিক নাম লেখা হোক, এবং পশ্চিমবঙ্গের যে ন্যায্য মূল্যের যে ওষুধের দোকান সেখান থেকে কোনো রকমভাবে জাল ওষুধ পাওয়া যায়নি। এবং সেখান থেকেই আমরা বলবো, যেহেতু এই কেন্দ্রীয় সরকারের এই ব্যর্থতা, ল্যাবগুলোর ব্যর্থতা, গুণমান পরীক্ষা করার ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির ওষুধের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা অনেকটাই আমরা এখানে ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে কেনা ওষুধের মধ্যে থেকে, এবং যে ওষুধ আজকে পশ্চিমবঙ্গের অধিকাংশ গরিব মানুষ
যারা সেবন করে, এবং হাসপাতাল, সরকারি হাসপাতালে এই ওষুধগুলোর প্রত্যেকটা কাউন্টার আছে। না যেটা আপনি বলছেন, আপনি আবার সে অর্ধেকটা বলছেন, বাকি অর্ধেকটা বলছেন না। আপনি ন্যায্য ওষুধের কথা বলছেন, পাশাপাশি এটা বলছেন না যে দমদমের ওষুধ সংস্থার তৈরি হজমের ওষুধ, ভাবুন এই হজমের ওষুধ আকসার আমরা খাই, সেটা নকল, জাল। কিন্তু এই রাজ্যেই এই ওষুধের সংস্থার ওষুধ, এই সংস্থার ওষুধটা যে ঠিক নয় সেটা কেন্দ্রীয় যে ল্যাবরেটরি তারা পরীক্ষা করে দেখেছেন। কিন্তু আমি আপনাদের এটা বলতে পারি যে ন্যায্য মূল্যে যে ওষুধের দোকান, সেই ওষুধের দোকানে যেখানে যা ওষুধ দেওয়া হয় সেটা কিন্তু কোনো নকল বা জাল ওষুধ এখনো অবধি পাওয়া যায়নি। সুতরাং আমরা বলবো যে এই ন্যায্য মূল্যের ওষুধের দোকান এবং ডাক্তারদের জেনারিক নাম লেখার কথা, কারণ ডাক্তাররা অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন একটি ব্র্যান্ডের নাম লেখেন, যেটা নিয়ে আমাদের আপনি যেটা করছেন, আপনি ডাক্তারদের কাট করে তুলছেন। প্রশ্নটা হচ্ছে যে রাজ্যের যেটা করা উচিত সেটাকে আপনি সচেতনভাবে এড়িয়ে যাচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে যে ডাক্তারবাবু যে ওষুধটা লিখছেন সেই ওষুধটা বাজারে অরিজিনাল পাওয়া যাচ্ছে কিনা সেটা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে সরকার এবং প্রশাসনের। সেইটা আপনি করছেন না ডক্টর বিশ্বাস। আচ্ছা, একটা কথা মানে ভাস্করের কথা চাউল বললো, একটা এনশিওর করতে পেরেছে স্টেট গভর্নমেন্ট। আমি বলি ভাস্কর যেটা বলছে যে ডাক্তারবাবু কি ওষুধ লিখবেন সেটা রাজ্য ঠিক করে দেবে। না ভাস্কর একটা প্র্যাকটিক্যাল কথা বলুন, প্রত্যেকটা দোকানে ফার্মাসিস্ট থাকে না, কম্পোজিশন বোঝার লোক নেই। আমি বলছি, আমি এটা লেখা শুরু করেছিলাম, 1 মাস বাদে দোকান থেকে ফোন এলো, স্যার আপনি ব্র্যান্ড নেম লিখুন, ওইখানে আমি বুঝে যাবো, নয়তো আমি পেশেন্টকে ফেরত দিয়ে দিতে হচ্ছে। ঘটনাচক্রে ফার্মাসিস্টরা সার্টিফিকেট, টাকা নিয়ে সার্টিফিকেট নিয়ে ওখানে উপস্থিত থাকে না, থাকার কথা। আজকে বিদেশে প্রত্যেকটা জায়গায় ফার্মাসিস্ট লেখে, ফার্মাসিস্ট থাকে। আর 2 নম্বর হচ্ছে সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি কিন্তু ওষুধের ইন্সপেকশন করা, খালি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার থাকে না। ওষুধের দোকান সম্পর্কে আমি জেনেরিক তো আসছে, জেনেরিক হতে দাও, সেটাই আমরা চাইছি। কিন্তু আপনারা চাইছেন, কিন্তু সেটা করার জন্য যে পরিকাঠামোটা দরকার সেটা কোনো ব্যবস্থা করবেন না। আমি বলছি সহযোগিতা কি জানেন, যে একেবারে সফট টার্গেট হয়ে যান ডাক্তারবাবুরা। আমি দর্শকদের কাছে এইখানে রাখতে চাইবো যে এইটা শুধু প্রথমবার আজকে এসেছে এমনটা নয়, পর এই গুণমান পরীক্ষায় একেবারে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়েছে প্রচুর ওষুধ। একেবারে এই 25 তারিখে আপনারা জানেন যে গুণমান পরীক্ষায় ফেল করেছিল 39টি ওষুধ এবং তার উপর নিষেধাজ্ঞা পর্যন্ত জারি করেছিল রাজ্য ড্রাগ কন্ট্রোল। আরও উদ্বেগের যে এই 39টি ওষুধের মধ্যে রয়েছে একাধিক রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তৈরি ওষুধ। জুলাই মাসে বিভিন্ন রাজ্য থেকে সংগ্রহ করা ওষুধের নমুনা পরীক্ষা করা হয়, তাতেই ধরা পড়ে এই ছবি। এখন বারবার গুচ্ছ ওষুধ গুণমান পরীক্ষায় ফেল করায় স্বাভাবিকভাবেই রোগীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। এখন রোগ সারাতে ওষুধ খেতে গিয়ে প্রশ্নটা হচ্ছে এইখানে নতুন রোগ এই ওষুধের মধ্যে দিয়ে আমরা শরীরে ঢোকাচ্ছি না তো? তরুণজ্যোতি তিওয়ারি, দেখো একটা কথা মনে করাই, এই আমরা আজকে আলোচনা করছি, তোমরা মাঝে মাঝে একটা করে খবর দেখাবে, তারপর সাধারণ মানুষ সব ভুলে যাবে। মনে করাই, রিঙ্গার ল্যাকটেট RL স্যালাইন প্রসূতিতে দেওয়া হয়েছিল, মারা গেছেন, কোর্টে আমরা মামলা করেছি। রাজ্য সরকারকে বারবার বলার পরেও রাজ্য সরকার এই ওষুধ কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়। এতটুকু বলিনি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। এবার সেখানে যখন কর্ণাটকায় ওটা ব্যান করে দিয়েছিল, কর্ণাটকায় ব্যান করার পরেও পশ্চিমবঙ্গে চলে আমি শুধু তরুণজ্যোতিকে একটু মনে করিয়ে দিই, এই যে তালিকাটা আমরা দর্শকদের দেখালাম, বাংলার কথা বলছে তরুণজ্যোতি, মহারাষ্ট্রের কথা কেন বলছেন আমরা জানি না, আচ্ছা উত্তরপ্রদেশের কথা কেন বলছে আমরা জানি না, গুজরাটের কথা কেন মেনশন করছে না। আমি চাইবো নিশ্চয় মানুষের রোগের যেহেতু প্রশ্ন, সেরে ওঠা প্রশ্ন, এখানে রাজনীতি করাটা সম্ভবত সমীচীন নয়। দ্রুত শরীর খারাপ হলে কি জিজ্ঞেস করবে তুমি বাংলার লোক না গুজরাটের লোক? ডাক্তারবাবুরা ওষুধ দিচ্ছেন, আরে ওষুধগুলো আসছে তো সেখান থেকে। এই যে 151টা ওষুধ, তার মধ্যে মহারাষ্ট্র, গুজরাট রয়েছে, সেটা আমি বলি সেটাও এই রাজ্যের যেমন দায়িত্ব রয়েছে, মহারাষ্ট্র সরকারের দায়িত্ব রয়েছে, গুজরাট সরকারের দায়িত্ব রয়েছে কড়া ব্যবস্থা নেওয়া। কারোর একার দায়িত্বের কথা একবারও বলছি না, সবার দায়িত্ব। এডুকেশন এবং হেলথ যদি ব্যবসা হয়ে যায় মানুষ মরবে, সবার দায়। এটা মজার কথা তোমাকে বলি, রাজ্যে না, এটা আমি ডাইরেক্টলি জানি বলেই বলছি, কারণ PCI ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার একাধিক মামলা আমি করি। পশ্চিমবঙ্গে যাতে স্যার এক্ষুনি বলছিলেন যে প্রত্যেকটা ওষুধের দোকানে ফার্মাসিস্ট লাগে, পশ্চিমবঙ্গে কী হচ্ছে না তো, সেই যখন থেকে ওই মানে স্কুলের এডুকেশনে স্ক্যাম ধরা পড়লো, তারপর থেকে B.Ed PTTI এই ইনস্টিটিউটগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
ওই ইনস্টিটিউটগুলো কনভার্ট হয়ে যাচ্ছে ফার্মাসি ইনস্টিটিউটে। ফার্মাসিস্ট বেরোচ্ছে, এরকম করে দোকান আছে, তাদের লাইসেন্স আছে, ফার্মাসিস্ট আছে বলে তাদের লাইসেন্সটা দেওয়া হচ্ছে ফার্মাসিস্ট। শিক্ষা এবং সবথেকে বড় উদ্বেগের আজকের এই ছবিটা আসার পর কারুর মনে কোনো সন্দেহ থাকে যে স্বাস্থ্য সত্যি মানুষের কল্যাণের জন্য প্রায়োরিটি পাচ্ছে সেটা, নাকি ব্যবসাটা প্রায়োরিটি পাচ্ছে? নইলে এই জিনিসের ওপর কেন এখনো পর্যন্ত লাগাম টানা গেল না? কেন কোনো কড়া আইনি পদক্ষেপ নেওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত? দেখুন, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে রোগ সারানোর জন্য যে ওষুধ আমরা খাচ্ছি সেগুলো যদি গুণমান পরীক্ষায় মুখ থুবড়ে পড়ে, সেই অসুখ সারা নিয়ে প্রশ্ন তো থাকছে। তার থেকে বড় প্রশ্ন হচ্ছে ওষুধের নামে আমরা বিষ সেবন করছি না তো? একসঙ্গে গুণমান যাচাইয়ের পরীক্ষায় 151টা, ভাবতে পারেন 151টা ওষুধ ফেল করেছে, যার মধ্যে 141টা ওষুধকে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি এই বলা হচ্ছে, এবং বাকি যে 10টা ওষুধ রয়েছে সেগুলো একদম জাল, নকল এই বলে চিহ্নিত করা হচ্ছে কলকাতা সেন্ট্রাল ল্যাবে। 26টা ওষুধ ফেল করেছে কলকাতা সেন্ট্রাল ল্যাবে, রাজ্যের ল্যাবে 5টি ওষুধ ফেল করেছে, কোথাও ইঞ্জেকশনের ভায়ালে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, কোথাও আবার অপরিশোধিত জল দিয়ে ইঞ্জেকশন তৈরি করা হয়েছে, কোথাও নামী সংস্থার ব্র্যান্ডের নাম জাল করা হয়েছে। আমি আরেকটা এখানে অ্যাডেড ইনফরমেশন দিয়ে সৈকতের কাছে আসবো। এই যে 151টা ওষুধ, তার মধ্যে হিমাচল প্রদেশের আছে 58টা, উত্তরাখণ্ডের আছে 23টা, গুজরাটের আছে 10টা এবং মধ্যপ্রদেশের 9টা। সৈকত, দেখো, প্রথমত হচ্ছে এই গোটা দেশ এবং রাজ্য জুড়ে এই জাল ওষুধের ব্যবসা, এইটা আটকানোর দায় কার? এইটা আটকানোর দায় সরকারের। আর সেই সরকার যদি দায়িত্ব নিয়ে এই জাল ওষুধের ব্যবসাকে প্রমোট করে, অর্থনৈতিকভাবে ফায়দা লোটে শাসক দল, তাহলে গোটা দেশের সাধারণ জনগণের তাদের জীবন এরকমভাবে মৃত্যুর সামনে দাঁড়াতে হবে, জীবন মৃত্যুর সামনে। আমি বলছি, কার আটকানোর দায় ছিল? আটকানোর দায় ছিল সরকারের। যখন শোনা গেছিল যে কোভিশিল্ড, কোভ্যাক্সিন, সেখানেও নাকি ভেজাল টিকা দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখলাম কি প্রধানমন্ত্রী সেই কোভিশিল্ড, কোভ্যাক্সিন বানানোর মালিকদের সঙ্গে প্রাইভেট পার্টিতে উপস্থিত থাকলেন। সরকার ব্যবস্থা নেবে। জাল সেলাইনে মেদিনীপুরে মারা গেল প্রসূতি, তারপর দায়িত্ব কার ছিল? ব্যবস্থা নেওয়ার পুলিশ মন্ত্রী। সেই পুলিশ মন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রতিবাদীদের মিথ্যা মামলায় ফাঁসালেন। কার দায়িত্ব নেওয়া উচিত ছিল? অভয়া ধর্ষণ কাণ্ডের পর আরজি করে জাল ওষুধের অভিযোগ উঠল, আন্দুল থেকে আমতা থেকে গ্রেপ্তার হলেন বাবলু মান্না। শোনা যাচ্ছিল নাকি জাল ওষুধের কারবারি সিবিআই গ্রেপ্তার করার পর সন্দীপ ঘোষ পর্যন্ত কাটমানি যেত। সেই সিবিআই তদন্ত আজকে কোন জায়গায় দাঁড়িয়ে? আচ্ছা, দৃষ্টান্তমূলক শাস্তি আজকে কারা নেবে? এই ঘুঘুর বাসা ভাঙবে কারা? দুই শাসক দল, এই রাজ্যে তৃণমূল, গোটা দেশে বিজেপি। 23টা ওষুধ কোম্পানির মালিকের কাছ থেকে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকা নিয়েছে। এই যে তরুণদা একটু আগে বলছিল না, শিক্ষা স্বাস্থ্যকে প্রাইভেটাইজেশন করা, বেসরকারিকরণ করা, আরে করেছে কারা দাদা? 14 সালের পর এক একটা জীবনদায়ী ওষুধের উপর জিএসটি বসিয়েছো, 133% দাম বাড়িয়েছো, তারপর সেই ওষুধগুলো যখন জাল ওষুধ ধরা পড়েছে আজ অব্দি একটাও কোনো ব্যবস্থা নাওনি। উপরন্তু তোমরা খুল্লা ড্রাগ কন্ট্রোল বোর্ডের শূন্য পদ না করে আরজি করের কথা সৈকত বলছিল, আমি দর্শকদের মনে করাবো এই আরজি করে দুর্নীতি নিয়ে আজকে কিন্তু প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র রতিন ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। আমি বলছি, ডক্টর গঙ্গোপাধ্যায়, কোন কোন জায়গায় সমস্যা, এটা নিয়ে তো বিস্তর আলোচনা চলছে, সমাধানের কোনো উপায় বলতে পারেন? আমরা ডাক্তাররা নানান রকম চেষ্টা করে দেখতে পারি, যেমন এই যে আমাদের প্রায় বলা হয় ব্র্যান্ড নেম না লিখে জেনেরিক নাম লিখতে। জেনেরিক নাম লিখে আমরা দেখেছি তাতে কোনো লাভ হয় না। ওষুধের দোকানে কাউন্টারে যে লোকটির হাতে ওই প্রেসক্রিপশনটা পড়ে, সে অনেক সময় কম্পোজিশন বুঝতে পারে না, আর যদি বুঝতে পারেও সে তার পছন্দ মতন একটা ওষুধ রুগীকে গুছিয়ে দেয়। কাজে ওইভাবে সমস্যার সমাধান হবে না। আমার মনে হয় যতদিন না সরকারের তরফে কিছু কাজ এগোচ্ছে, ততদিন পর্যন্ত রুগীদের নিজেদেরকে আমরা চেষ্টা করব একটু শেখাতে, যে বড়িটা খুলে যদি ডিসকালার্ড মনে হয়, পাউডার মনে হয়, সেক্ষেত্রে সেই ওষুধটা ব্যবহার না করাই ভালো। তাতে তার টাকাটা নষ্ট হবে ঠিকই, কিন্তু অন্তত ক্ষতিকারক জিনিসটা শরীরে ঢুকবে না। তেমনি হাসপাতালে নার্সরা, টেকনিশিয়ানরা তারা খেয়াল রাখবেন যে ওষুধের অ্যাম্পুলটা, ইঞ্জেকশনটা সেটা ঠিক স্বাভাবিক দেখাচ্ছে কিনা। তা নইলে আমাদের ডাক্তারদের তরফ থেকে আমাদের পক্ষে এইটা আটকানোর জন্য কিছু করা খুব মুশকিল। সবাই যা বলছেন আমিও তাই বলছি, যে যারা ধরা পড়ছেন এই রকম কুকীর্তি করে, তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলে হয়তো
এই প্রবণতাটা একটু কমতে পারে, একেবারে কমতে পারে। আমি বলছি এইবারে দেখার বিষয় যে এক তো হচ্ছে যে সাধারণ মানুষের সচেতনতা, দ্বিতীয় হচ্ছে প্রশাসনিক তৎপরতা, এইটা কতটা দেখা যায়, যাতে এই যে আমরা প্রায় দেখা যাচ্ছে যে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা জাল ওষুধের তালিকাটা বাড়ছে, সেখানে এবার একটা পূর্ণচ্ছেদ বা দাঁড়ি পড়ে কিনা। কিন্তু নিঃসন্দেহে আজকের দিনে অন্যতম গুরুত্বপূর্ণ খবর যে শিক্ষাকর্মী এক তো হচ্ছে দাগিদের তালিকা আগামীকালকের মধ্যেই প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন, এবং এই মুহূর্তে আরেকটা গুরুত্বপূর্ণ খবর, শিক্ষাকর্মী নিয়োগে তোড়জোড় শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। আমি সরাসরি নিউজ রুমে আপনাদের নিয়ে যাব, আমার সহকর্মী দেবস্মিতা আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবে। একদম শুভ্রজিৎ, যে কথা তুমি বলছিলে, শিক্ষকের পর এবার শিক্ষাকর্মী নিয়োগ নিয়েও কিন্তু তোড়জোড় শুরু করলো কমিশন। গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেরকম জানা যাচ্ছে যে স্কুলে গ্রুপ সি পদে 2989 জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং গ্রুপ ডির ক্ষেত্রেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দুই প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, একদিকে কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন, অন্যদিকে প্রকাশ সিনহা রয়েছে। প্রকাশ, তোমার কাছে আসছি, তার আগে কৃষ্ণেন্দুর কাছে যাব। এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং তা নিয়ে কি তথ্য পাওয়া যাচ্ছে কৃষ্ণেন্দুর কাছ থেকে জানবো, কারণ এসএসসির ওয়েবসাইটে ইতিমধ্যেই যা জানা যাচ্ছে 16 সেপ্টেম্বর থেকে আবেদন করা যাবে। ওয়েবসাইটে 31 অক্টোবর বিকেল 5টা পর্যন্ত এই আবেদন করা যাবে বলেই খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ শিক্ষকের পর এবার শিক্ষাকর্মী নিয়োগেরও তোড়জোড় শুরু করলো কমিশন। সরাসরি কৃষ্ণেন্দু। দেখো, তুমি জানো যে 7 তারিখ সেপ্টেম্বরের এবং 14 তারিখ নবম, দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার দিন ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন। যে চাকরি গিয়েছিল 26,000 চাকরি বাতিল হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই চাকরি বাতিলে শুধু শিক্ষকরাই ছিলেন এমন নয়, শিক্ষাকর্মীরাও ছিলেন। সেই শিক্ষাকর্মীদের নিয়োগের ক্ষেত্রে তোড়জোড় শুরু করে দিল এবার স্কুল সার্ভিস কমিশন। এবং আজকেই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে গ্রুপ সি সেই পদের জন্য শূন্য পদ হচ্ছে 2989 এবং গ্রুপ ডি সেই পদের জন্য শূন্য পদ ঘোষণা করা হয়েছে 5488 এবং এই পদে নিয়োগের জন্য তারা আবেদনপত্র চাইছেন স্কুল সার্ভিস কমিশন এবং সেই আবেদনপত্র 16 সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র নেওয়া হবে এবং 31 অক্টোবর পর্যন্ত সেই আবেদনপত্র নেওয়া হবে। এবং সেখানে এটা স্পষ্ট এখনো পর্যন্ত, যদিও নোটিফিকেশনে নেই, যে টেন্টেড যারা তারা এখানে আবেদন করতে পারবেন না, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে এমনটাই জানানো হচ্ছে। এবং গ্রুপ সির ক্ষেত্রে যারা মাধ্যমিক উত্তীর্ণ তারা যেমন আবেদন করতে পারবেন, গ্রুপ ডির ক্ষেত্রে যারা মানে অষ্টম শ্রেণী উত্তীর্ণ তারা আবেদন করতে পারবেন এবং সর্বাধিক বয়স আবেদনের ক্ষেত্রে হচ্ছে 40 বছর। অর্থাৎ যে চাকরি গিয়েছে 26,000, সেই 26,000 চাকরি বাতিলের মধ্যে যারা শিক্ষাকর্মীও ছিলেন তারা কিন্তু স্কুলে ফেরার অধিকার পাননি। তুমি জানো যে যাদের এই 7 এবং 14 তারিখ যে শিক্ষকদের পরীক্ষায় বসতে হবে, তারা 31 ডিসেম্বর পর্যন্ত তাদের স্কুলে যাওয়ার একটা মানে শর্ত বা মানে অধিকার দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং সবেতন তারা স্কুলে যেতে পারবেন, চাকরি করতে পারবেন। কিন্তু এসএসসির যারা গ্রুপ ডি বা গ্রুপ সি শিক্ষাকর্মী, তাদের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা দেয়নি। সেক্ষেত্রে একটা দাবি ছিল, যারা টেন্টেড তারা পর্যন্ত তাদের দাবি ছিল যে তারা কিভাবে তারা আবেদন করবেন বা তাদের চাকরি কিভাবে বাঁচবে। এই প্রেক্ষাপটে স্কুল সার্ভিস কমিশন এই বিজ্ঞপ্তি দিল, কিছুদিনের মধ্যে বিধিও প্রকাশিত হবে এবং পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে। অন্যদিকে আমরা জানি সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে এসএসসি এবং আগামীকালের মধ্যেই যে দাগি শিক্ষকদের তালিকা তা দিতে চলেছে এসএসসি, এরকমই আদালতে জানিয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোনো দাগি প্রার্থী যেন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারেন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যারা সুপ্রিম কোর্টের নির্দেশে 31 ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন তারা দুটি নিয়োগ প্রক্রিয়াতেই অংশ নিতে পারবেন। আরো তথ্য আমরা জানবো, সৌভিক মজুমদার রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। সৌভিক, কি সওয়াল জবাব হলো আজ আদালতে? দেখো, মূলত সুপ্রিম কোর্টের দৃষ্টিভঙ্গি এবং নির্দেশ সেটা খুব স্পষ্ট। মাননীয় বিচারপতিরা আজকে ফের বলেছেন যে কোনো চিহ্নিত অযোগ্য ব্যক্তি তারা যাতে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারেন এবং তারা যেন এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কোনোভাবে নিয়োগপত্র না পায়, সেটা কিন্তু সুনিশ্চিত করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। সেই মর্মেই আজকেও নিজেদের মত প্রকাশ করেছেন মাননীয় বিচারপতিরা। তার পাশাপাশি তোমাকে বলবো, এই গোটা বিষয়টার ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য হলো যে সুপ্রিম কোর্টের তরফ থেকে 7 দিনের সময় দেওয়া হয়েছে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করবার জন্য, কিন্তু সম্ভাবনা এটাও রয়েছে যে আগামীকালের মধ্যেই
সেই লিস্ট স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করতে পারে এমন সম্ভাবনাও রয়েছে। তার পাশাপাশি তোমাকে বলবো যে বেশ কিছু কর্মরত শিক্ষক যারা সেই সময় অর্থাৎ 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যারা নিয়োগপত্র পেয়েছিলেন এবং যারা সুপ্রিম কোর্টের নির্দেশে এই বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন, তাদের দাবি ছিল যে এর আগের নিয়োগ প্রক্রিয়ায় তারা ক্লাস 9, 10 এবং ক্লাস 11, 12 এই দুটি বিভাগের জন্যই তারা কিন্তু আবেদন জানাতে পেরেছিলেন। কিন্তু এখনকার যে নিয়োগ প্রক্রিয়ার নিয়ম রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী তারা শুধুমাত্র একটি নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারছেন, হয় ক্লাস 9, 10 না হয় ক্লাস 11, 12। এটা যেন না হয় তার জন্য তারা আবেদন করেছিলেন। সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছেন যে এই কর্মরত শিক্ষকরা তারা যেন উভয় বিভাগেই অংশগ্রহণ করতে পারেন। সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছেন যে যাতে দুটি ক্ষেত্রেই তারা অংশগ্রহণ করতে পারেন। অন্যদিকে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস তিনি কি বলছেন এই নিয়ে শুনুন। মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুসারে যারা চিহ্নিত অযোগ্য, যারা ঘুষ দিয়েছে, সাদা খাতা দিয়েছে, ওএমআর ম্যানিপুলেশন করেছে, যারা দাগি, তাদের তালিকা প্রকাশ হচ্ছে। মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের হলফনামা সুপ্রিম কোর্টে জমা পড়েছে, সেখানে 15,800 জন আনটেন্টেড। তাহলে আমরা যারা আনটেন্টেড, যারা ঘুষ দিইনি, সাদা খাতা দিইনি, এসএসসি বোর্ড, রাজ্য সরকার, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোথাও যখন বা সিবিআই কোথাও যখন আমাদের নামে অভিযোগ নেই, আমরা কেন পরীক্ষায় বসবো? পরীক্ষায় বসবে আমরা বিচারপতি, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদ্বয় যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দেশের রাষ্ট্রনায়ক, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। কারণ আনটেন্টেড শিক্ষক যখন আমরা আনটেন্টেড, আমরা ঘুষ দিইনি, আমাদের কেন নতুন করে পরীক্ষায় বসানো হচ্ছে? এই মুহূর্তে রয়েছেন আইনজীবী শীর্ষেন্দু সিনহা রয়। শীর্ষেন্দুদা, আমরা দেখেছি একেবারে ওয়েমার প্রকাশ করা যায়নি, ওয়েমার নষ্ট করে দেওয়া হয়েছে এবং আদালত এটাও বলেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং যার শিকার হয়েছেন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, তারা বারবার এটা আবেদন করেছিলেন যাতে যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করা যায়। এবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে অযোগ্যদের অর্থাৎ দাগি শিক্ষকদের তালিকা এসএসসি দিতে চলেছে, কিন্তু সেক্ষেত্রে যারা যোগ্য তাদের ক্ষেত্রে কি নতুন করে কোনো আশার আলো তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে? এই তালিকা তো কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি অনেক দিন আগে চেয়েছিল, ওএমআর শিট দেওয়া হয়েছিল, দিতে বলা হয়েছিল, 22 লক্ষের ওএমআর শিট প্রকাশ করতে বলা হয়েছিল। আজকে বলছেন যে দাগিদের আজকে সুপ্রিম কোর্ট বলেছে বলে আপনি দিচ্ছেন, কিসের জন্যে? আজকে 6,000 হোক, 4,000 হোক, 3,000 হোক, বারবার হলফনামাতে আপনারা প্রার্থী পাল্টেছেন। সেই জায়গাতে যে তালিকা প্রকাশ পাচ্ছে, এই তালিকা যদি আগে প্রকাশ পেত, আজকে 7ই সেপ্টেম্বর নবম দশম এবং 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ যে পরীক্ষা, সেই পরীক্ষা কাউকে দিতে হতো না। অন্যরা নতুন নতুন যারা যোগ্য তারা পরীক্ষা দিত। যারা 7 বছর ধরে চাকরি করে আসছে তাদের চাকরি যেত না। 6,000-এর চাকরি চলে গেলে 20,000 চাকরি বেঁচে যেত। আজকে শিক্ষা কর্মীদের পর্যন্ত চাকরি চলে গেছে। আজকে যোগ্য যারা, তারা সত্যিই তো তাই 7 বছর পর কেন এরকম করবে? যাদের চকডাস্টার নিয়ে শিক্ষাঙ্গনে শিক্ষা দান করার কথা ছিল, তারা আজকে রাস্তায় পড়ে গেছে। সেই রাজ্য সরকার সেই প্রাতিষ্ঠানিক চুরি করে তাদের রাস্তায় নামিয়ে দিয়েছেন। সমাজের শিক্ষকদের আজকে সমাজের মেরুদণ্ড বলা হয়, সেই মেরুদণ্ডে রাজ্য সরকার দুর্নীতি করেছে। দুর্নীতিটা এমন পর্যায়ে চলে গেছে যে সমাজের ঘুণ পাকা ধরিয়ে দিয়েছে। সেই ঘুণকে সরিয়ে দিয়ে রাজ্য সরকার তখনই তালিকা প্রকাশ করতে পারতেন। আজকে সেই তালিকা যদি সেদিন প্রকাশ করতে পারতেন, তাহলে সেই চাকরিগুলো থেকে যেত। আজকে পরীক্ষা শীর্ষেন্দুদা ঠিক যে কথা বলছেন যে এই তালিকা যদি আগে প্রকাশ করা যেত, তাহলে যোগ্যদের এভাবে চাকরি হারাতে হতো না। এখান থেকে এবার আপনাদের সামনে রাখবো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি ঠিক কি বলেছেন শুনুন। সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা মানতেই হবে। তা আমাদের এসএসসিকে আমরা বলবো যে এসএসসি এটা আমাদের যিনি আইনজীবী আছেন সম্মানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার মতো কথা মতো তিনি যে গাইডলাইন দেবেন সেই অনুযায়ী এসএসসি সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে সেটাই করবেন। কিন্তু আমাদের অবশ্যই আমরা আইনি পরামর্শ নিয়ে আমরা কল্যাণটা বলবেন যেটা সেটাই করবো। আমি এখান থেকে ভাস্করদার কাছে যাব। ভাস্করদা, স্বাভাবিকভাবেই বিরোধীরা যেটা বারবার করে বলছে, যদি সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে এসএসসি আগামীকালের মধ্যে এই দাগি শিক্ষকদের তালিকা দিতে পারে, তাহলে আগে কেন দেওয়া হলো না? এখানে বিরোধীরা আবারও বলছে যে এটাই কি তাহলে ইচ্ছাকৃত করা হলো? কখনোই নয়। দেখুন, রিভিউ পিটিশন করা হয়েছে। যাদেরকে আপনি বলছেন দাগি নন, সেই লিস্ট পেয়েছে। আপনি যাদের দাগি নন বলেছেন, যারা পরীক্ষা দিতে পারছে, সেই লিস্টটা কোথা থেকে পেয়েছেন? যেখানে সিবিআই যে ডেটা উদ্ধার করেছিল সেইখান থেকেই তো আপনারা পেয়েছেন। সুতরাং সুপ্রিম কোর্ট আজকে চাইলে
তাদের চাকরি পাওয়া যেত। আমরা রিভিউ পিটিশন করেছি, কিন্তু সেই রিভিউ পিটিশন অ্যাকসেপ্টেড হয়নি। সেই জন্য এখন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী দিন পরীক্ষায় তারা বসার কথা বলা হয়েছে, সেইভাবেই পরীক্ষা নেওয়া হবে। সুতরাং এখানে আরেকটা কথা শিশুদা বলছিলেন, দুর্নীতি কে করেছে এখনো তো আমরা জানতে পারলাম না। কার রাজ্য সরকার দুর্নীতি করেছে বলে তো হবে না। কোর্ট কি বলছে এখনো অবধি দুর্নীতির দায়ে কাউকে অভিযুক্ত করা গেছে? এক মিনিট বলতে দিন। আমরা ছোটবেলা থেকে জেনেছি, আমি স্কুলে পরীক্ষা দিই, স্কুল আমাদের রেজাল্ট বার করে। আপনি পরীক্ষা নিয়েছেন, আপনি রেজাল্ট বার করেন কেন? বেশ এখান থেকে আমি এবার রাখবো যে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই নিয়ে কি বলছেন শুনুন। যদি অযোগ্য তালিকা অর্থাৎ যারা দাগী তাদের যদি তালিকা পেশ করতে বলা হয়, তাহলে স্বাভাবিকভাবেই যারা বেদাগ তাদেরকে তো চাকরি দেওয়ার দরকার। আমি যদি বলি যে 100 জনের মধ্যে 50টা অযোগ্য, তাহলে সাধারণভাবে আর 50টা যোগ্য, এটাই তো হয়। তো যদি এই সেগ্রিগেশনটা হয় যে দাগি বেদাগী, দাগিদের বাদ দাও, বেদাগী যারা তারা তো চাকরি করেছে, তারা শিকার হয়েছে। এই সুযোগে পশ্চিমবঙ্গ সরকার নিজেকে কিন্তু শুধরাতে পারে। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে শুধরানোর একটা মৌকা এসছে। আপনি আপনার অন্যায় ভুল দুর্নীতি আপনার লোকদের সেটাকে শুধরিয়ে আপনি আপনার ভাবমূর্তিকে মানুষের কাছে প্রমাণ করতে পারেন। এবার শুনুন আরেক চাকরিহারা শিক্ষক অমিত ভুইয়া, তিনি ঠিক কি বলেছেন। তাহলে যারা দাগী তাদের লিস্ট যদি পাবলিশ হয়, তাহলে আমরা যে দাগী নয় আনটেন্টেড সেটা আপনি বলছেন, অথচ আমাদেরকে আবার একটা অনিশ্চিত ভবিষ্যতের এই যন্ত্রণা নিয়ে আমাদেরকে পরীক্ষার দিকে ঠেলে দিচ্ছেন। এটা কি বিচার হলো? এটা কি বিচার পেলাম? এটা যোগ্য শিক্ষকরা কি বিচার পেল? আমাদের যত রকমই দুর্নীতি হোক, এই 15,403 জন, তার সঙ্গে এই 3,400 জনের যে মতো যে সংখ্যাটা অশিক্ষক কর্মচারী, তাদের বিরুদ্ধে একটাও অভিযোগ নেই। আমি এখান থেকেই তরুণজ্যোতি তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন, আমি তরুণজ্যোতির কাছে যাব। তরুণজ্যোতি, একদিকে সুপ্রিম কোর্ট একদম স্পষ্ট বলে দিয়েছে যদি আদালতের নির্দেশের এদিক ওদিক করা হয় একেবারে আদালত হস্তক্ষেপ করবে, কিন্তু চাকরিহারা শিক্ষক তারা যেটা বলছেন যদি দাগীদের চিহ্নিত করা যায়, কিন্তু যারা যোগ্য তাদের ক্ষেত্রে অন্যরকম কোনো সুবিধা নেই কেন? তাদেরকে কেন সেই অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে হচ্ছে? দেখো, সিঙ্গেল বেঞ্চের অর্ডার কি ছিল? সিঙ্গেল বেঞ্চ বলল 6 থেকে 8,000 যেটা পয়েন্ট আউট হয়েছিল তাদেরকে বের করে দাও। এসএসসি, তৃণমূল সরকার এবং বিশেষত কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুরো ব্যাপারটাকে দায়িত্ব নিয়ে 26,000-এ নিয়ে গেলেন। এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একদম গুরুত্ব অপরিসীম। সুপ্রিম কোর্টের রায় যদি দেখা হয় তাহলে পরিষ্কার বোঝা যাবে যোগ্য এবং অযোগ্য বলে কিন্তু কিছু নেই। যেটা আছে টেন্টেড, নন স্পেসিফিক্যালি মানে টেন্টেড যাদেরকে, আর বাদ বাকিগুলো টেন্টেড কি টেন্টেড না সেটা নিয়েও ডাউট আছে। কারণ 30 লক্ষ পরীক্ষার্থী, তাদের ওএমআর-টা নেই। কে যোগ্য কে অযোগ্য বলাটা সম্ভব না। দাদা বলতে দেবে, আপনারা বারবার সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে বারবার জিজ্ঞেস করা হয়েছিল কারা যোগ্য কারা অযোগ্য তালিকা দাও। মানে এসএসসি কে বলেছিল আপনাদের যখন মানে আপনাদেরই একজন সতীর্থ, আপনাদেরই একজন এই এবিপির একজন এমপ্লয়ি সিদ্ধার্থ বাবুর কাছে গেছিলেন, গিয়ে জিজ্ঞেস করলেন আপনি কি বলছেন এরা যোগ্য এরা অযোগ্য? বলছেন আমি কি করে বলবো। একেবারে কারা যোগ্য সেটাও কোথাও গিয়ে এসএসসি কনফার্ম করতে পারেনি। এটাই এখান থেকেই চাকরিহারা শিক্ষকরা বলছেন কেন এটা করা সম্ভব হলো না। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বলছেন শুনুন। এখনো পর্যন্ত তদন্তে সিবিআইয়ের হাতে তদন্ত আছে, এখনো পর্যন্ত একজন ব্যক্তিকেও সামনে কেউ এনে দেয়নি যিনি বলেছেন আমি অমুককে টাকা দিয়েছি। তো ফলে এগুলো আইনি জটিলতা, মানে একেবারেই আইনি জটিলতা। এবং সুকান্ত মজুমদার মধ্যপ্রদেশের ব্যাপমটা নিয়ে একটু মাথা ঘামান, যেহেতু তদন্তের সময়তেই লক্ষণ হয়ে যায়। আবার একটু মাথা ঘামান ত্রিপুরার 10,323 জন শিক্ষকের প্যানেল নিয়ে বাম জমানা এবং বিজেপি জমানা মিলিয়ে। ফলে এটা আইনি বিষয় রয়েছে, সুপ্রিম কোর্ট দেখছেন। আমি এখান থেকে সৈকত গিরির কাছে যাব। সৈকত গিরি, সুপ্রিম কোর্ট তো নির্দেশ দিয়েছে, কিন্তু কোথাও গিয়ে এই যে রাজনৈতিক তরজা যেভাবে তুঙ্গে উঠেছে, কোথাও গিয়ে সবকিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে না তো? দেখুন, প্রথমত হচ্ছে প্রাতিষ্ঠানিক চুরি হয়েছে। একটা রাজ্যের সরকার দায়িত্ব নিয়ে দাগীদের তালিকা সামনে আনছে। এইটা যদি প্রথম দিন করতো তাহলে এই রাজ্যে 26,000 চাকুরিহারাদের দিনের পর দিন এই টেনশন নিয়ে এরকম অনিশ্চিত জীবনের সামনে দাঁড়াতে হতো না।
বিষয়টা শুধু 26,000-এর নয়, যদি 1,500-ও কালকে দাগির তালিকায় রাজ্য সরকার জানায়, তাহলে 22 লক্ষ পরীক্ষার্থী তাদের সকলের ওএমআর সিট কেন সামনে আসবে না? এই 1,500 যদি টাকা দিয়ে ঘুষ দিয়ে সাদা খাতায় চাকরি না পেত, তাহলে 22 লক্ষের মধ্যে তো কেউ না কেউ 1,500-এর এই জায়গায় শূন্যস্থানে যোগ্যরা চাকরি পেতে পারত। তাহলে এর দায় নিয়ে সরকারের যারা চোর মন্ত্রিসভা দুর্নীতি করলো তাদের বিরুদ্ধে আজ অব্দি কেন ব্যবস্থা নেওয়া হলো না? কেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে একদিকে আগামীকাল দাগিদের তালিকা প্রকাশ করা হবে, আর অন্যদিকে এসএসসি গ্রুপ সি নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই এর চূড়ান্ত চার্জশিট। আলিপুরের বিশেষ আদালতে সিবিআই এর চার্জশিটে ভিডিও ফুটেজের উল্লেখ, কিভাবে ছক করে বিনা পরীক্ষায় পাশ করানো হতো, চার্জশিটে তার উল্লেখ। সূত্র মারফত খবর, সরাসরি আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, এই যে চার্জশিট, তাতে ঠিক কি কি উঠে এসেছে? দেখো, তোমাকে প্রথমেই বলে দিই, চার্জশিট হওয়ার পর চূড়ান্ত চার্জশিট জমা হয়েছে, এবার কিন্তু চার্জ গঠন হবে এবং তারপর বিচার প্রক্রিয়া শুরু হবে। এবং তোমাকে বলে দিই, এর আগে মে মাসের 16 তারিখে সিবিআই তরফে একটি আবেদন করা হয়েছিল যে তারা একটা ভিডিও ফুটেজ পেয়েছে গ্রুপ সি মামলায়, একটা ভিডিও ফুটেজ যেটাকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সিবিআই গোয়েন্দারা। এই ফুটেজে কি রয়েছে? সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, এই ফুটোকে একটা বৈঠকের ভিডিও ফুটেজ রয়েছে, যেখানে সুবিরেশ ভট্টাচার্য, পর্ণা বসু, পঙ্কজ বানসাল সহ 5 জন তারা বসে যেদিন লিস্ট বেরোবে তার 2 সপ্তাহ ঠিক আগেই বৈঠক, এবং সেই বৈঠকে ঠিক হচ্ছে যে কিভাবে পরীক্ষা না দিয়ে ক্যান্ডিডেটদের পাস করানো হবে। এবং শুধুমাত্র অডিও ফুটেজ নয়, ভিডিও ফুটেজ রয়েছে, কারা কি বলছে। এবং সিবিআই তাই জন্য এই 5 জনের কণ্ঠস্বরের নমুনা নিয়েছে। সিবিআই আধিকারিকরা যেটা মনে করছেন যে এই ভিডিও ফুটেজ এবং তার কন্টেন্ট পুরো খুবই গুরুত্বপূর্ণ বিচার প্রক্রিয়ার জন্য। এবং আজকে যে চার্জশিট জমা পড়েছে, সেই চার্জশিটে সিবিআই তরফে জানানো হয়েছে ভিডিও ফুটেজে যে 5 জনকে দেখা যাচ্ছে, সেই 5 জনের কণ্ঠস্বরের নমুনা ইতিমধ্যেই তারা সংগ্রহ করেছেন, এবং পাশাপাশি সেই নমুনা দিল্লির ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে মিলিয়ে দেখার জন্য। এবং ফুটেজে কিভাবে পরিকল্পনা করে পাস করিয়ে দেওয়ার কথা হচ্ছে, যারা পরীক্ষা দেবে না তাদেরও পাস করাতে হবে, কিভাবে পাস করাতে হবে, কত টাকা দিতে হবে, অর্থাৎ গোটা কনস্পিরেসির পার্ট এই ভিডিও ফুটেজে এস্টাবলিশ হচ্ছে বলেই যে কিভাবে ষড়যন্ত্র হয়েছিল সিবিআই এর এই যে চূড়ান্ত চার্জশিট এসএসসি গ্রুপ সি নিয়োগে, তা কিন্তু ফুটে উঠেছে এই চার্জশিটে। আর এই নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা তিনি কি বলছেন শোনাবো। একদম ওই আসল ভিডিও আছে, কণ্ঠস্বর পরীক্ষা করলে আপনি দেখবেন এই শিক্ষা আধিকারিকরা বসে কিভাবে দুর্নীতি করেছে ওই ভিডিওতে সুস্পষ্টভাবে তা দেখা যাচ্ছে। সেই কারণে কণ্ঠস্বর একই আসবে বলে আমাদের বিশ্বাস, এবং কণ্ঠস্বর পরীক্ষার পর এই দুর্নীতির পাণ্ডাদের সাথে সাথে আরও দুর্নীতির ওপরে নিচে যারা আছে তাদেরও গ্রেপ্তার করা হবে বলে আমরা মনে করি।